পরিবর্তনের এই সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক, যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত স্থাপনা ও প্রতিষ্ঠান মেরামত ও পুনর্নির্মাণ, শিক্ষাঙ্গনে পুনর্দমে শিক্ষা কার্যক্রম চালু, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, সব ধরনের প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেবার মান উন্নয়ন, অর্থনৈতিক মন্দা কাটিয়ে তোলা, মানবাধিকার ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং সর্বোপরি গণতন্ত্রকে ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া। সুন্দর, সমৃদ্ধ, বঞ্চনামুক্ত স্বদেশের স্বপ্নকে বুকে নিয়ে আমরা স্বাধীন করেছিলাম আমাদের এই বাংলাদেশকে। আমাদের আকাঙ্ক্ষা ছিল দেশে থাকবে না কোনো ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষা এবং বঞ্চনা। দেশে বিরাজ করবে সুখ, শান্তি, সৌন্দর্য এবং সমৃদ্ধি। নিশ্চিত হবে আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক। দুর্নীতি কি? দুর্নীতি হলো কর্তৃত্ব বা ক্ষমতার পদে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের অসততা ও অবৈধ আচরণ। প্রচলিত আইন অনুযায়ী দুর্নীতি হলো সরকারি কর্মচারীদের বৈধ পারিশ্রমিক ব্যতীত নানাবিধ বকশিশ গ্রহণ, সরকারি কর্মচারীদের অসাধু উপায়ে প্রভাবিত করার জন্য বকশিশ গ্রহণ, সরকারি কর্মচারী কর্তৃক বিনামূল্যে মূল্যবান বস্তু গ্রহণ, কোনো মানুষের ক্ষতি সাধনার্থে সরকারি কর্মচারীদের আইন অমান্যকরণ, সরকারি কর্মচারীদের বেআইনি ব্যবসা পরিচালনা, কাউকে সুবিধা প্রদানের জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ, ভুল রেকর্ড ও লিপি প্রস্তুতকরণ, অসাধু উপায়ে সম্পত্তি আত্মসাৎকরণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি, সরকারি নথিপত্র ও রেজিস্টার, জামানত, উইল ইত্যাদি জালকরণ, হিসাব বিকৃতিকরণ, অর্থ পাচার ইত্যাদি। দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী শাস্তি অনূর্ধ্ব 10 বছর এবং অনূন্য 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, অর্থদণ্ড এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ও সম্পদ বাজেয়াপ্তকরণ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয় প্রত্যাশা দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এই অনুষ্ঠানে আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন মাহবুবা পান্না, সাবেক অতিরিক্ত সচিব। আপনাকে স্বাগতম। আমার সঙ্গে রয়েছেন জনাব AKM আজাদ হোসেন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহবুবা পান্না, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। দুর্নীতি তো বাংলাদেশের আসলে আমাদের যে উন্নতি তার প্রধানতম অন্তরায় যদি বলি তাহলেও নিশ্চয়ই ভুল হবে না। এই যে দুর্নীতিতে জিরো টলারেন্স আমরা অনেক দিন আগে ঘোষণা করেছি, কিন্তু তারপরেও যে দুর্নীতির চিত্র আমরা দেখি সেটি ভীষণ হতাশাজনক। এত আইন রয়েছে, আইনের শাস্তির বিধান রয়েছে, তারপরেও কেন বাংলাদেশে দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, কিন্তু এটিতে এমন জটিল একটি প্রশ্ন। আসলে দুর্নীতির জন্য প্রথমত দুর্নীতির সংজ্ঞা, আমি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি, আমার সেই অভিজ্ঞতায় বলবো দুর্নীতির সংজ্ঞাটা যেভাবে আমরা ওখানে রেখেছি সেটা তো আসলে একেবারেই হচ্ছে যে আর্থিক বিষয়ের উপরে ফোকাস করে, কিন্তু দুর্নীতির বিষয়টি কি শুধুই আর্থিক? তা তো না। সময়ে যে কাজ করছি না সেটাই তো এক ধরনের দুর্নীতি। স্বজনপ্রীতি করছি, উল্টা আরও সেগুলোও করছি। কাজে আমি যেটা বুঝি যে যা কিছু মানে বলে না যে খুব সাদাভাবে বা সহজভাবে দেখলে যা কিছুই নীতির বিরুদ্ধে যাচ্ছে, একটা প্রতিষ্ঠিত নিয়ম তো আছে যেখানেই যেটাই থাকুক, সেটার বিরুদ্ধে যা যাচ্ছে সেটাই দুর্নীতি। আমি সময়ে একটা চিঠি, কেউ একটি আর্জি পাঠিয়েছে সরকারি অফিসে, আমরা কি সাথে সাথে বলে দেই যে আপনি কিন্তু এ বিষয়ে জবাব 3 দিনে পাবেন? আর যেহেতু এখন ডিজিটাল সুবিধা সারা বিশ্ব জুড়ে আছে, আমরা কি কোথাও বলে দিই যে অমুক তারিখে আমরা একটি হলেও জবাব দেব? সে কি কোথাও চেক করতে পারছে? দেখা যায় মানুষ একটি চিঠি নিয়ে কোথাও রিসিভ করাতে গিয়ে অনেক ধরনের জটিলতায় পড়ে যায়। এই যে একটা চিঠি কোথাও রিসিভ করাতে পারছে না, মানুষকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু বিশাল চ্যালেঞ্জ। আমরা হয়তো বলতে পারি যে এটা খুব ছোট জিনিস, কিন্তু না, আমি যে শুরুটাই তো হতে দিচ্ছি না ঠিক মতো, তারপরে তো হচ্ছে যে সেটার উপর কার্যক্রম গ্রহণের বিষয়। কোনো সাধারণ মানুষ জানে না
যে সে যে সেবাটির জন্য গেছে সেই সেবাটি আসলে আলটিমেটলি তার কাছে কতদিনের মধ্যে হবে। এটা জোর গলায় আমাদের সরকারি প্রতিষ্ঠান সেটা যেটাই হোক না কেন বা সরকারের বাজেট থেকে যারা চলছে তারা কোথাও এই ধরনের নিজস্ব জবাবদিহিতার কোনো প্ল্যাটফর্ম তৈরি করেনি বলে আমার ধারণা। কাজেই জবাবদিহিতাটা তো অন্তত প্রথমে আনতে হবে, আমি দৈনিক যেন আমার জবাবদিহিতা দিতে থাকি, সেই বিষয়গুলো তো আসতে হবে একদম। এবং এই যে দুর্নীতির কারণে যে আস্থাহীনতা তৈরি হয়েছে জনগণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, বাংলাদেশের জন্য একটি ভীষণ ভীষণ হুমকি স্বরূপ। এখানে একটু তাহলে বলি যে আমি যে এখানে গিয়ে আমার সেবাটি পেলাম না, আমি এখন কোথায় এটা নিয়ে আবার কমপ্লেন করব, এবং সেটা আবার আমাকে কত তাড়াতাড়ি তখন একটি জবাব দেবে, সেখান থেকে আমি সুবিচার পাবো কিনা, সেটা দারুণ বলেছেন। এবং সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র উঠে আসে, সেটিও কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ক্ষোভ তৈরি করে, তার যে ফলাফল সেটিও নিশ্চয়ই সুদূর প্রসারী। চলুন আমরা প্রিয় দর্শক দেখে আসি যে বাংলাদেশের জনগণ এই দুর্নীতি নিয়ে কি বলছেন। অ্যাকচুয়ালি দুর্নীতির মধ্যে দিয়ে আমাদের জন্ম, দুর্নীতির মধ্যে দিয়ে বেড়ে ওঠা, আর এখনও চলছে প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি। এখন আমরা চাই যে এই দুর্নীতিটা না থাকুক, আমরা চাই প্রত্যেকটাই বৈষম্যমুক্ত বাংলাদেশ, প্রত্যেকটাই কোনো দুর্নীতি থাকবে না, নিয়োগ ক্ষেত্রে কোনো দুর্নীতি থাকবে না, তারপরে দেখাচ্ছে চাকরি বাণিজ্য, তারপরে ভেজাল, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, এই জিনিসগুলো না থাকুক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ুক। দুর্নীতি দেখেছি অনেক জায়গায়, হচ্ছে আমাদের ট্রাফিক ঢাকায় আমি পাঠাও চালাই, তো দেখা যাচ্ছে ট্রাফিক যেগুলো বক্সে থাকে আমাদের পাঠাওদেরকে দাঁড়িয়ে যদি আমাদের হয়রানি করে যদি সব কিছু একটু রং হলেই ওরা দেখা যাচ্ছে মামলা না দিয়ে ওরা টাকা নিয়ে পাঠাওদেরকে ছেড়ে দিচ্ছে। নতুন বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত দেখতে চাই। এর আগে দুর্নীতি যা হয়েছে সেটা আমি বলবো যে অদৃশ্য। অনেক সময় কারা কী করে, মিনিস্টার বলেন বা এমপিরা বলে কীরকম দুর্নীতি, আমরা তো আর এগুলো দেখি না। উন্নয়ন কাজ হচ্ছে উন্নয়নের মতো, হ্যাঁ, তো উন্নয়নের জিনিসটা দেখছি, বাট অনেক সময় আমরা ইউটিউবে বা অনেক জায়গায় দেখতেছি সাংবাদিকদের মাধ্যমে যে অনেক উন্নয়ন হয়েছে। ঠিক আছে, হয়তো উন্নয়ন হয়েছে, এখন এর মধ্যে দুর্নীতি ছিল কি আমরা তো আর জানি না সাধারণ মানুষ। তবে অবশ্যই আমরা চাবো দুর্নীতি মুক্ত উন্নয়ন, যে কোনো জায়গায় আমরা একটা উন্নয়ন করুক, অবশ্যই দেশের প্রয়োজনীয় উন্নয়ন হবে, তো এটা অবশ্যই দুর্নীতিমুক্ত স্বচ্ছ থাকতে হবে। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশের জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দুর্নীতি নিয়ে তাদের মনের কথা, তাদের মতামত জানাচ্ছিলেন। আমরা স্টুডিওতে ফিরে এলাম। AKM আজাদ হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে দুর্নীতি দমন, সেটার দায়িত্ব নিশ্চয়ই কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর এককভাবে আমরা ফেলে দিতে পারি না, যদিও বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন রয়েছে, আইন রয়েছে। যদি বলি যে এই প্রতিরোধের দায়িত্বটা আমরা কাকে কাকে দিতে পারি, আসলে এই যে ভয়ালভাবে ছড়িয়ে আছে দুর্নীতি বাংলাদেশে বর্তমানে, দুর্নীতি শব্দটা এত বিস্তার লাভ করেছে যে বলে শেষ করা যাবে না। এখন বর্তমানে দুর্নীতি দমন কমিশন বলে একটা কমিশন আছে এবং কিছু আইন আছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947, তারপরে মানি লন্ডারিং আইন 2012 এবং পেনাল কোডের কিছু ধারা রয়েছে। এই আইনগুলো কিন্তু অপ্রতুল নয় দুর্নীতি দমন করার জন্য, যথেষ্ট। কিন্তু বাস্তবায়নের যে পার্টটুকু, বাস্তবায়ন কে করবে? দুর্নীতি দমন কমিশন। এবং দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান হবেন তাকে নিয়োগ দিবেন কারা, সেটাও আইনে বলা আছে। এখানে আপিলেট ডিভিশনের জাস্টিসদের নিয়ে কমিটি করে দিয়ে উপদেষ্টা বাছাই কমিটি হবে, হাইকোর্টের জাস্টিস থাকবেন এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে থেকে থাকবে। সেই চেয়ারম্যান এই দুর্নীতির আইনগুলো বাস্তবায়নের জন্য কিভাবে দুর্নীতি বন্ধ করা যায় সেই ধরনের কাজ করবে। সেই আইনে টোটাল দায়িত্ব দেওয়া আছে এবং এসব নিয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন সময় হয়ে গেছে। মানুষের অজানা নেই যে দুর্নীতি দমন কমিশন কি করতে পারবে, কি করতেছে, সেই বিষয়ে অজানা নেই, কিন্তু কি করা উচিত সেইটা এখন আলোচনার বিষয়। প্রথম আলো পত্রিকায় একটা নিউজ আসছে যে 50,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের একটা বিষয় এসআলম গ্রুপের কাছে আছে। এই নিউজটা আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতি দমন কমিশন কি দেখতে পায় না? বা পাবলিকলি যেই নিউজগুলো প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আসতেছে সেই নিউজগুলো কি দুর্নীতি দমন কমিশন দেখতে পায় না? এবং দুর্নীতি দমন কমিশনের কিন্তু এই ক্ষমতা দেওয়া আছে, তারা স্বপ্রণোদিতভাবে যে কোনো অ্যাকশন নিতে পারে। আর এমনিতে জেনারেল যে অ্যাকশনের যে প্রসেস, সেটাতে বলা আছে যে একজন ব্যক্তি যদি কোনো দুর্নীতির সংবাদ পায় সে একটা অভিযোগ দিতে পারে দুর্নীতি দমন কমিশনে। এই অভিযোগ দেওয়ার পরে কি হবে? অভিযোগ দেওয়া হলো, দেওয়ার পরে সেটা প্রাথমিক তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে কমিশনে যাবে,
কমিশন অনুমোদন দিবে মামলা করার জন্য, তখন যে মামলা হবে, মামলা হওয়ার পরে আবার শুরু হয়ে গেল, মামলা হলো আবার তদন্ত হবে, তদন্ত হয়ে আবার অনুমোদনের জন্য যাবে, তদন্তর এই চার্জশিটটা যদি অনুমোদন হয় তারপরে যে বিচার শুরু হবে। কেন? অন্য কোনো অপরাধের ক্ষেত্রে তো এরকম না, অন্য কোনো ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে এটা কি এরকম যে আমি একটা অভিযোগ দিলাম, প্রাথমিক তদন্ত হবে, তারপরে তারা যার কাছে অভিযোগ দিলাম সেই অথরিটি ডিসাইড করবে মামলা হবে কি হবে না? কেন দুর্নীতির ক্ষেত্রে এটা আলাদা? কি কারণে এই স্পেশাল মানে একটা প্রভিশন রাখা হয়েছে সেটা আমার জানা নেই। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনি নিয়ে আসেন, অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন, সেখানেই যদি আমি একটুখানি আসতে চাই মাহবুবা পান্না আপনার কাছে, আপনার কি মনে হয় এই যে খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু নিয়ে আসলেন জনাব আজাদ হোসেন, দেখতে কি পায় না সরকার কিংবা যে বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে খবর প্রকাশিত হলে কিংবা তাদেরও তো দায়িত্ব যে তদন্ত করে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা ব্যক্তির ব্যাপারে, এটা আসলে কেন সরকার কি যথাযথ পদক্ষেপ নেন না? যদি না নিয়ে থাকেন তাহলে কেন আসলে এটা হয়? যদি মানে অতি সাধারণ একটি উত্তর দিই তাহলে তো হচ্ছে যে আমাদের তো আসলে দেশের কালচারটাই দীর্ঘদিন ধরে এরকম। আমাদের ধরে যে দেশ ৭১-এ স্বাধীন হয়েছে, ৭২ থেকে প্রতিটি প্রতিষ্ঠান, সেটি একটি প্রাইভেট কোম্পানি হোক আর একটি সরকারি কোনো বাজেটের আন্ডারের কোনো বাহিনী হোক আর আমাদের সরকারি প্রতিষ্ঠানই হোক, সব জায়গায় কিন্তু কোয়ালিটি শুধু নিচের দিকে যাচ্ছে। এটাকে কেউ কিন্তু টেনে ধরার চেষ্টা করছে না, কিন্তু এটি তো একটি বড় আকারের বিষয়। এটা কিন্তু নিচে থেকে কোনোদিন হওয়ার বোধহয় বিষয় না, এটা কিন্তু নেতৃত্বের বিষয়। তো নেতৃত্বের জায়গা থেকে যদি এগুলোকে রাশ টান দেওয়ার চেষ্টা না করে, আপনি কি মনে করেন নিচে থেকে কেউ কি কিছু করতে পারবে? এটা কি এত সহজ? আমার তো মনে হয় না। এখানে নেতৃত্বের সমস্যা আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুর্নীতির যে চিত্র বাংলাদেশের, সেটি আসলে ভীষণ ভয়াবহ। দুর্নীতির যে পুরো পৃথিবীব্যাপী যদি আমরা দেখি, আমরা শীর্ষের দিকেই থেকেছি বেশ কিছু সময় ধরে, বলতে পারি যে পুরোটা সময় ধরে উপরের দিকে থেকেছে, কখনো কখনো শীর্ষে উঠেছে। প্রিয় দর্শক, চলুন বাংলাদেশ এবং দুর্নীতির যে সম্পর্ক তা নিয়ে কিছু তথ্য দেখে আসি। দুর্নীতি ও বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত ১৮০টি দেশের মধ্যে গত ৩ বছরে বাংলাদেশের অবস্থান ২০২১ সালে ১৩তম, ২০২২ সালে ১২তম, ২০২৩ সালে ১০তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতি বৃদ্ধির কারণ: দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি, অর্থ পাচারের তথ্য প্রকাশিত হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোতে রাজনৈতিক প্রভাব বেড়েছে, ব্যক্তিগত স্বার্থে সরকারি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, রাজনৈতিক, প্রশাসনিক, আর্থিক সহ বিভিন্নভাবে অর্জিত ক্ষমতাকে নিজের সম্পদ বিকাশের লাইসেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি ভয়াবহ তথ্যচিত্র দেখে আসলাম আমরা। জনাব AKM আজাদ হোসেন, আপনার কাছে একটা আইনি ব্যাপারটা জানতে চাই। আসলে আমরা বিভিন্ন সময়ে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ হয়েছে বা ফাঁস হয়েছে বলবো তাদের দুর্নীতিকাণ্ড, তখন আমরা দেখতে পেয়েছি তারা তাদের যে বিপুল অর্থ সম্পদ তারা দুর্নীতির মাধ্যমে অর্জন করেন, সেটা আসলে তারা তাদের স্ত্রী বা সন্তানদের নামেও ভাগ বাটোয়ারা করে দিয়ে থাকেন, যাতে তাদের একক নামে না থাকে। সেই জায়গায় শাস্তির বিধানে এই স্ত্রী কিংবা সন্তান সন্ততি যারা আছেন, পরিবারের সদস্য, তাদের ব্যাপারে কি বলা আছে দুর্নীতি প্রতিরোধের বেলায়? আমি প্রথমেই এক কথাই বলে দিই, সেটা হচ্ছে যে আইন এই অপরাধ করার জন্য তার যে নির্ভরশীল সেটা সংজ্ঞায়িত করে দিয়েছে আইন। তাদের জন্য আলাদা কোনো প্রভিশন রাখে নাই যে তাদের শাস্তি কি হবে, কিন্তু এই অপরাধটা তার পার্সোনালিও হয়ে যাবে। সে একজন ব্যক্তি তার সন্তানের যদি সম্পদ দেয়, সেই সম্পদ সেই ব্যক্তি যদি অর্জন করে, তার যখন বিবরণী চাওয়া হবে সেও সেই অপরাধটাই করেছে। এবং আইনে এটা বলা আছে, এই দুর্নীতি প্রতিরোধ আইনের 1947 সালে যে আইনটা আছে, আইনের 5(2) এটা ক্লিয়ারলি বলা আছে যে নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রেও একই বিধান। এখন মানে যে ব্যক্তি যদি কারো বাবা দুর্নীতি করে টাকা উপার্জন করে তার নামে দিয়ে থাকে, তাহলেও সে সেই শাস্তি সেম অপরাধী হবে। আচ্ছা, কোনো ডিফারেন্স, কোনো প্রভিশন রাখেন। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমাদের আজকের আয়োজন হচ্ছে এখন কি চাই, অর্থাৎ অতীতের হতাশাকে ভুলে গিয়ে দুর্নীতির যে আমাদের হতাশাজনক চিত্র আছে সেটি থেকে আমরা পরিত্রাণ চাই, পরিবর্তনে আমরা কেমন বাংলাদেশ চাই
সেটি আমাদের দর্শকরা কথা বলেছেন, আমরা গিয়েছিলাম তাদের কাছে। চলুন প্রিয় দর্শক, আপনাদের সাথে নিয়ে শুনি বাংলাদেশের মানুষ আসলে পরিবর্তিত বাংলাদেশে কেমনভাবে দেখতে চান। বাংলাদেশ চাই কোনো সন্ত্রাস মুক্ত, তারপরে এই যে টাকা বিদেশে নেয় যেন না দিতে পারে, আর বাংলাদেশে যেন কথার অধিকারটা আমরা কইতেই পারি, কথা সুন্দর মতো যেন আমরা চলতে পারি, এই বাংলাদেশ চাই। একদম সুন্দর বাংলাদেশ, সবাই যেন কথা বলতে পারে, দেশে যেন ভালোভাবে চলতে পারে, দুর্নীতি যেন আর কোনো জায়গায় না হয়। এই যে একটু আগে আপনি কথা বলতে ভয় পাচ্ছিলেন যে আমারে দইরা নিয়ে যাবে, এটা কেন বলেন? এই দেশে যেমন দুর্নীতি সব জায়গায় চলাচলি এইভাবে চলতেছে, এই জন্য আমরা কথা বলতে পারি না। এখন আমরা কথা বলার জন্য চেষ্টা করি যেন সবাই যেন সব বাংলাদেশের সন্তানেরা কথা বলতে পারে। অনেক ব্যবসা খুব শান্তি, ব্যবসা করে খুব শান্তি, বুঝছেন? চাঁদা চলে না, কিছু চাঁদা না। আগে তো গাড়ি এলে পড়তে 500 টাকা লেগেছে পুলিশে ফার্ম গেট, বুঝছেন? গাড়ি লইছি 4 জনকে দিয়েছি 500 টাকা দিয়ে আবার গাড়ি চিঠি আইসি, কী করুন থাকলে আমার 25-30 টাকা নষ্ট হয়ে যাবো, 500 দিয়ে গাড়ি লইছি, অনেক চাঁদা বলে না। দর্শক, আমরা শুনছিলাম জনগণের আকাঙ্ক্ষার কথা, এখন তারা কি চান। ফিরে আসলাম স্টুডিওতে, আপনাদের দুজনের কাছেও একই প্রশ্ন করতে চাই আয়োজনের শেষ প্রান্তে এসে। জনাব মাহবুবা পান্না, এখন কি চান আপনি, কেমন বাংলাদেশ? দুর্নীতি যদি বন্ধ করা যায় অবশ্যই বাংলাদেশের চেহারা পরিবর্তন হবে। খেয়াল করে দেখেন, আমরা যদি দোকানে কোনো কিছু কিনতে যাই, আমরা কি সেই আস্থাটা স্থাপন করতে পারি যে দ্রব্যটি কিনছি সেটির মান ভালো? আমরা যদি হাসপাতালে যাই, আমরা যদি থানায় যাই, আমরা যদি কোনো মার্কেটিং কোনো কিছু করছি, আস্থার জায়গাটা কি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমি যে জিনিসটি কিনবো, আমি যে সেবাটি নিব, হ্যাঁ এটি আস্থার জায়গা, একদম গ্যারান্টিড, এখানে কোনো কিছু মানে নেই, কোনো নকল, কোনো ধাপ্পাবাজি, কোনো কিছু নেই। এই আস্থার জায়গাটা অবশ্যই প্রতিষ্ঠা করতে সময় লাগবে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় যদি এই আস্থাটা মানে গড়ে তোলা যায়, দুর্নীতি অবশ্যই কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আস্থার জায়গাটা আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব AK আজাদ হোসেন, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে, যারা দুর্নীতি দমন করার জন্য নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছেন, তাদের জবাবদিহি করার জন্য বা তারা যে দুর্নীতি মুক্ত আছেন সেটা দেখার জন্য বাংলাদেশে কোনো সিস্টেম আছে কিনা সেটা একটুখানি ক্লিয়ার করবেন। এবং আপনি আসলে কেমন পরিবর্তন চান, যেটা প্রশ্ন সবার কাছে করে থাকে, এখন কি চান এবং সেই চাওয়ার বেলায় আসলে কি কি পরিবর্তন বাংলাদেশে আনা লাগতে পারে বলে আপনি মনে করেন? দুর্নীতি দমন কমিশনও আইন আছে, সেই আইন অনুযায়ী সে জবাবদিহি করতে বাধ্য এবং সেটা সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য। সে যদি অন্যায় করে, তার যেই অন্য এই দুর্নীতি দমন কমিশনের বাইরের যে অপরাধীরা রয়েছেন, দুর্নীতি করেন, তাদের ক্ষেত্রে যা ওই কমিশনের ভিতরে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতিতে ওনারা অ্যাকশন নিয়েছেন এবং উদাহরণ আছে, অনেক নিউজে আসছে। হ্যাঁ, এখন আমরা কি চাই? এখন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। চাওয়াটা তো একেবারেই সহজ, এটা সবার একই চাওয়া, সবার একই চাওয়া। তার কে চায় না আসলে দুর্নীতি মুক্ত করতে? কে চায় না? কিভাবে সম্ভব? এটা হচ্ছে প্রথম কথা। এখন এত বড় জঞ্জালের ভিতরে এত দুর্নীতি, আপনি সবগুলো দুর্নীতি একবারে বন্ধ করতে যাবেন, সম্ভব না। আপনাকে স্পেসিফিক্যালি টার্গেট নিতে হবে। প্রথম কাজ করতে হবে, আপনি আসলে দুর্নীতি মুক্ত করতে চান কি না, আপনার মন স্থির করতে হবে। আপনি সরকারের, এই সরকার আছেন, পরবর্তীতে কোনো ইলেক্টেড কোনো সরকার আসবে, সেই সরকারের ইস্তেহার যদি থাকে এরকম যে আমি দুর্নীতি মুক্ত করতে চাই, মন থেকে যদি চান, তাহলে আপনি এটাকে অ্যাকশনে নেবেন। নিয়ে প্রথমে আপনি সিলেক্ট করবেন কি, প্রথম আপনার কাজ হবে কি, আপনার প্রবলেমটা জানা। প্রবলেম জানার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। আমাদের যত কোনো অ্যাকশন নিচ্ছে, কোনো রিসার্চ ছাড়া, কোনো ডাটা ছাড়া, যা মন চায় অ্যাকশন নিচ্ছে, যে আমি আসছি, আমি এটা জানি, অল্প সময়ের মধ্যে কিছু করতে চাচ্ছে, কিন্তু আসলে এগুলি দীর্ঘমেয়াদী কাজ হতে হবে, যেটা উনি বলছেন যে হ্যাঁ রিসার্চ লাগবে। একটা রিসার্চ করেন, রিসার্চ করার জন্য লোকের অভাব নাই, আপনার ভার্সিটির স্টুডেন্টের অভাব নাই। রিসার্চ ওরা পড়তেছে, রিসার্চ বিভিন্ন রিসার্চ ওরা করতেছে, ওদের একাডেমিক সিলেবাসের ভিতরেই আছে। আপনি নেন, মানে একটা শিক্ষক নেন বিশ্ববিদ্যালয়ের, একজন আইনজীবী নেন, বিভিন্ন সেক্টরের মানুষ নেন, নিয়ে একটা রিসার্চ কমিটি করেন, রিসার্চ করেন। অনেক বাজেটই তো করে, অনেক বাজেট করে, যে বিভিন্ন ডেভেলপমেন্ট বাজেট, এটা ডেভেলপমেন্ট বাজেট, বিদেশ থেকে যে
কিভাবে ইউজ করতে হবে সেইগুলো শেখানোর জন্য পাঠানো হয়। তবে দেশের ভিতরে রিসার্চটা করে। অপব্যবহারটাই তো বাংলাদেশে দুর্নীতির অন্যতম প্রধান কারণ। সেটার দুর্বলতা আমরা কিভাবে কাটাতে পারবো, কত তাড়াতাড়ি কাটাতে পারবো, সেটা একটা বড় প্রশ্ন। রিসার্চ করে আগে প্রবলেমটা আইডেন্টিফাই করে ক্ষমতার অপব্যবহারটা থামানোর জন্য যাকে দায়িত্ব দিবেন সেই অপব্যবহার করবে। অপব্যবহার থামাবেন কিভাবে? আপনি পাইলট প্রজেক্ট নেন, থাকলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সাথে আমি একটু অ্যাড করি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, সে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে বিশাল কর্মযজ্ঞ করছেন তার পিছনে যে মানুষটি আছে সেই মানুষটি ভালো, তো ভালো মানুষগুলোকে কিন্তু আমাদের এখন কি বলবো সামনে আনতে হবে। এটিও কঠিন কাজ। কার যে মুখোশ আছে কার যে মুখোশ নেই বোঝাও কিন্তু মুশকিল, বাট তবুও এই কাজটি বোধহয় করতে হবে। ভালো জবাবদিহিতা যখন আমরা নিশ্চিত করব সেটা মনে হয় অনেকখানি সহজ হয়ে আসবে। তবে আমি বলবো যে ভালো মানুষগুলো আছে তাদেরকে আমি অনুরোধ করব যে যারা এই সরকার ব্যবস্থায় এখন নতুন করে পদক্ষেপ নিচ্ছে সেই মানুষগুলোকে দয়া করে সামনে আনেন, তাহলে কিন্তু অনেক ভালো কাজ হবে। কারণ ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বিষয় হচ্ছে যে আমাদের যে মানে কর্মশক্তি আছে, মানে জনশক্তি আছে, জনশক্তি শতভাগ কি দুর্নীতিযুক্ত? দুর্নীতি মুক্ত কেউ নাই, 100%ই দুর্নীতিযুক্ত। আপনি আলাদা করেন, বাছাই করেন, আপনার নষ্ট হওয়া প্রোডাক্টগুলো বাদ দেন, যেগুলো ভালো আছে সেগুলোকে বাঁচান আগে, সেগুলো আলাদা করেন করে আপনার 64টা জেলা আছে, জেলার মধ্যে কোনো একটা জেলাকে পাইলটিং করেন, ওই জেলায় সমস্ত অফিসারকে আপনি ওইভাবে আলাদা করে না ওইখানে দেন, পাইলটিং করেন, চেক করেন এবং ওইটাকে দুর্নীতিমুক্ত একটা জেলাকে দিয়ে শুরু করেন আপনি। এবং সংসদে বলেন, এতগুলো আসন আছে, এমপিদের বলেন যে কে এই জেলা নিতে আগ্রহী, সবার আগে হাত তুলুক যে আমি আমার জেলায় 0% দুর্নীতিতে নিয়ে আসতে চাই, আমাকে মডেল করুন, আমার জেলায় সমগ্র অফিসাররা নীতিবান হবে, সেটা বাছাই সারা বাংলাদেশে বাছাই করে একটা জেলায় দেন, দিয়ে ওইটাতে 0 করার জন্য যত কিছু করা লাগে করেন, একটা জেলায় মডেল বানান এবং সেটাকে দুর্নীতিমুক্ত করেন, তাহলেই সম্ভব। এরপরে একটা একটা করে করেন, কিন্তু সারা বাংলাদেশের দুর্নীতি একবারে বন্ধ করতে গিয়ে যে দায়িত্ব নিবে সেই তবে যোগ্য ব্যক্তি নির্বাচনের বিষয়টি এটি একটি কঠিন কাজ। তবে আমার মনে হয় এটি যদি ঠিক মতো করা যায়, একটা কথা বলে না যে প্ল্যানিং যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ফিনিশড প্রোডাক্ট কিন্তু সুন্দর হবে। কাজে যোগ্য ব্যক্তিকে আমরা কি দেখে দেখে বাঁচবো, এই ক্রাইটেরিয়াগুলো যত তাড়াতাড়ি মানে নির্বাচন করা যাবে, ব্যক্তিটিকেও কিন্তু খুব তাড়াতাড়ি চুজ করা সম্ভব হবে। আমার মনে হয় যে এটি খুব দরকার। অনেক ধন্যবাদ। এবং এটা নিয়ে কথাও আরো দরকার, আসলে উপায়গুলো বের করা দরকার এবং নানা জায়গা থেকে আসলে এই যে ছোট ছোট করে মতামতগুলো আসে সেগুলোও যদি এক জায়গায় করা হয়, আমার মনে হয় আমরা বাংলাদেশের জন্য উপযোগী একটা উপায় বের করতে সক্ষম হব। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। স্বপ্ন আমাদের সকলের একটাই, দুর্নীতিমুক্ত যে বাংলাদেশে সুশাসন থাকবে, যে বাংলাদেশে আমরা মৌলিক চাহিদা পূরণ করে প্রতিটি মানুষ উন্নয়নে অংশ নিতে পারবে, নিজের জীবনমান উন্নয়ন করতে পারবে, সেই বাংলাদেশই তো আমরা চাই। সেই প্রত্যাশাটি আজকের আয়োজনেও থাকবে। এখন কি চাই শেষ করছি, দেখা হবে আবার, কথা হবে আবার।